দর্শক, পড়ন্ত বিকালে আজকে আমরা বাংলাদেশের একটি অনন্যময় দর্শনীয় একটা জায়গাতে এসে পৌঁছেছি। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। বিভিন্ন সময় বিভিন্ন শাসক এদেশকে শাসন করেছে। তারা তৈরি করেছে বিভিন্ন সুরক্ষা প্রাসাদ, মন্দির, মসজিদ ইত্যাদি। এগুলো এখন আমাদের আমাদের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এছাড়াও আমাদের দেশ প্রাকৃতিকভাবেও মনোরম। এদেশের বন, পাহাড়, সমুদ্র, জঙ্গলও আমাদের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তেমনি বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি সাতক্ষীরা কলারোয়া উপজেলা সোনাবাড়িয়া মঠবাড়িয়া মন্দির। তারই ধারাবাহিকতায় আমরা এই মঠবাড়িয়ার অজানা কিছু তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরব। কলারোয়া উপজেলা সীমান্তবর্তী একটি জনপদ সোনাবাড়িয়া। ৪০০ বছর আগে গোটা সোনাবাড়িয়া জুড়ে জমিদার শাসনের নিদর্শন ছড়িয়ে আছে। এমনই এক প্রাচীন ঐতিহ্যের ধারক সোনাবাড়িয়া মঠ মন্দির। প্রায় ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের অনুরূপ নিদর্শন হয়ে। এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখনো সংস্কার করা না হলে এর জরাজীর্ণ অবশিষ্ট অংশটি বিলীন হয়ে যাবে। বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলা ১২০৮ সালে রানী রাসমণি এই মঠ মন্দির প্রতিষ্ঠা করেন। এছাড়া মঠ মন্দিরের ইতিহাস নিয়ে অনেক জনশ্রুতি আছে। সোনাবাড়িয়ার এক বেলগাছ তলায় রাতের আধারে মাটি ফুঁড়ে বের হয় একাধিক শিব মন্দির। রানী রাসমণির স্বপ্নে আদিষ্ট হয়ে স্নানের সময় ভাসমান পাথরের শিব মূর্তি উদ্ধার করে এই মঠ মন্দির নির্মাণ করেন। বিশালকৃত এই মঠ মন্দিরটি ছোট ছোট পাতলা ইট ও টেরাকোটা ফলক দিয়ে তৈরি করা হয়। এর সবখানেই শোভা পাচ্ছে নজরকাড়া কারুকাজ। আম, কাঁঠাল, নারিকেল, মেহগনি, সেগুন ও দেবদারু গাছের বাগান দিয়ে ঘেরা ১৫ একর জমির উপর অবস্থিত মন্দিরটি ২০ ফুট দৈর্ঘ্য, ১৫ ফুট চওড়া। মন্দিরের সামনে একটি বড় পুকুর। বন্ধুরা, মন্দিরের পূর্ব পাশ দিয়ে উত্তর দক্ষিণে লম্বা ১২টি ঘর ছিল, ১২টি শিবলিঙ্গ। তাছাড়াও মূল মঠ মন্দিরের দোতলায় ঝুলন্ত দোলনায় থাকতে সোনার রাধাকৃষ্ণ মূর্তি, যেটা সবাই দেখে এক আশ্চর্য এবং আলাউদ্দিনের চেরাগের মতো একটা বিস্ময় কোনো একটা কিছু ধারণা করত। মন্দিরের পুকুরের পাশ দিয়ে ঢুকতেই ছিল বড় তোরণ, তার ওপর ছিল নহবতখানা। প্রবীণদের কাছ থেকে এই মঠ মন্দির সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা এখানে মঠ মন্দির তৈরি করে। বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের সুবিধা করতে না পেরে বুদ্ধের অনুসারীরা সোনাবাড়িয়া ত্যাগ করে। এরপর মঠ মন্দিরটি কিছুকাল পরিত্যক্ত অবস্থায় থাকে। পরে মঠ মন্দিরটি পুনরায় নির্মাণ করে হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে মন্দিরে রূপান্তরিত করে। তবে দর্শক, এ বিষয়ে আরো বিভিন্ন মানুষের বিভিন্ন মতবিরোধ থাকতে পারে। তবে আমরা এটা পাঠ্যলিপি বলেন, এখানকার প্রাচীন কিছু নিদর্শন থেকে আমরা কিছু তথ্যপত্র আজও মানে বিভিন্ন পথতন্ত্রিত হয়ে এবং এখানকার আদি বা বয়োজ্যেষ্ঠ কিছু মানুষের কাছ থেকে আমরা আরো কিছু ধারণা পেয়ে থাকি। সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তবে ইতিহাসবেত্তাদের মতে এটি ১৭৬৭ সালের দিকে তৈরি, যা প্রায় ৪০০ বছর আগের। এখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই শ্যাম সুন্দর মন্দিরটি দেখতে আসে। আগে মন্দিরটির ভিতরে প্রবেশ করা যেত, এখন বিভিন্ন কারণবশত চারিদিকে দরজা জানালা বন্ধ করে রাখা হয়েছে। কারণ এখানে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ হতো, যেটা স্থানীয় জনগণ বা স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বলেন বা সমাজের যারা নীতি নির্ধারক আছে, তারা এটাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে এই যে দ্বার প্রান্ত অর্থাৎ যে দরজা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। আমি একজন সাতক্ষীরার সন্তান হিসেবে চাই এই সোনাবাড়িয়া মঠবাড়িয়া মন্দিরটি সরকারিভাবে একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এটাই করব। এবং সেই সাথে সাথে আমাদের সারা দেশ থেকে এখানে যে দর্শনার্থীরা আসবে তাদের জন্য একটু পাশে রেস্টুরেন্ট বা মেলা মেলা এবং বিভিন্ন পর্যায়ে মানুষের একটা বিভিন্ন আনন্দপ্রিয় জায়গা হিসাবে করে তোলার জন্য প্রশাসনকে আমরা বিশেষভাবে
অনুরোধ করব। সেই সাথে সাথে এখানকার নিরাপত্তার দিকটাও, বিশেষ করে এলাকার যাতে উচ্ছৃঙ্খল কোনো ব্যক্তিত্ব এই এলাকায় আবির্ভাব না করে মানুষকে মিথ্যা হয়রানিমূলক বিভিন্ন রকম হয়রানির মাধ্যমে তাদেরকে সুন্দর ভ্রমণটা যাতে নষ্ট না করে। তবে আমরা সর্বোপরিভাবে এই মঠ মন্দিরটাকে আমরা চেষ্টা করব, আমরা এলাকার মানুষ বা আমরা জেলার যেখানটাই থাকি না কেন, এই মঠ মন্দিরটি যাতে সুরক্ষিতভাবে থাকে সেটার জন্য আমরা সর্বোচ্চ সর্বদাভাবে চেষ্টা করব। তো এটা ছিল বন্ধুরা আজকে আমাদের এই আম, সর্বোপরি পর্বটি। এখানে আমরা চেষ্টা করেছি আপনাদের অজানা কিছু তথ্য দেওয়ার, এবং পরবর্তীতে আমরা আরো নতুন কিছু তথ্য আপনাদের মাঝে আশা করি উপস্থাপন করতে পারবো। এই বলে আজকে আমাদের ভ্রমণ যে আলোকচিত্র ছিল এটা এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।